তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, কিন্তু আমরা সংসদ বর্জন করি নাই। বিএনপির সমস্ত বুলি ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথমে 2 মিনিট। আমরা প্রতিবাদ করে বললাম যে 2 মিনিটে তো কোনো বক্তব্য উপস্থাপন করা সম্ভব নয়। তখন স্পিকার মহোদয় প্রথম বক্তাকে 3 দফায় বাড়িয়ে 6 মিনিট দিলেন, যেটা ছিল আসলেই আমাদের উপর একটা কি বলবো, অবিচার কথাটা বলা ঠিক হয় না, তবে সুবিচার হয়নি। তারপরে আমরা দাঁড়িয়ে দেখলাম যে সংশ্লিষ্ট মন্ত্রী, তার কোনো সময়ের লিমিট নাই, দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাই তিনি বললেন। আমরা তখন বললাম যে আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা সুবিচার আশা করি। একজনকে আনলিমিটেড টাইম পারমিট করা হচ্ছে, আর আরেকজনকে 2 মিনিট দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা প্রস্তাব দিচ্ছি উভয়কেই পর্যাপ্ত সময় দেওয়া হোক। হ্যাঁ, সময় বাড়ানো হয়েছে, কিন্তু বিরোধী দলের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। 10 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। মন্ত্রীরা যখন দাঁড়িয়েছেন তাদের জন্য সময়ের কোনো লিমিট ছিল না, তারা আনলিমিটেড কথা বলেছেন। এই রকম ভারসাম্যহীনভাবে আজকে আমাদেরকে দিনটা অতিক্রম করতে হয়েছে। আমরা জনস্বার্থে আমরা সুস্পষ্টভাবে আমাদের আপত্তি জানিয়েছি যে আমরা বিচার বিভাগকে স্বাধীন হিসাবে দেখতে চাই। এরপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে কথা এসেছে, তারাই যুক্তি দিতে গিয়ে প্রমাণ করেছেন যে অতীতে দলীয় বিবেচনায় যে সমস্ত বিচারপতিদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতেই বিচারপতি খায়রুল হকের জন্ম হয়েছে, বিচারপতি মানিকের জন্ম হয়েছে এবং শপথবদ্ধ রাজনীতিবিদ জনাব এনায়েত রহিমের জন্ম হয়েছে। তারা এটা স্বীকার করেছেন। আমরা সেই জায়গাটাই ফোকাস করেছিলাম যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজেই আমরা চাই না যে এখানে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সেম বলতে বাধ্য হয়েছি। এটা কখনো হতে পারে না। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরে আসুক, এটা আমরা কামনা করি না, এটা আমরা চাই না। এখানেও আমরা আমাদের তীব্র প্রতিবাদ রেকর্ড করেছি। শুধুমাত্র টুটার মেজরিটির বলে পাশ করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়ে আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, কিন্তু আমরা সংসদ বর্জন করি নাই। আমরা যাব, জনগণের হয়ে কথা বলবো, জনগণের স্বার্থের পক্ষে অবস্থান অক্ষুণ্ণ রাখবো। জনগণের স্বার্থের বিপক্ষে কিছু হলে আমাদের কণ্ঠ আবারও গর্জন করে উঠবে জনগণের অধিকারের পক্ষে ইনশাআল্লাহ তাআলা আজিম। শেরপুর এবং বগুড়ায় 2টা নির্বাচন হয়েছে। এখানে অনেকেই বক্তব্য রাখতে গিয়ে বলেছেন 94 সালে হয়েছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়। শুধু নাম পরিবর্তন হয়েছে কিন্তু স্টাইল একই ধরনের ছিল। দলীয় সরকারের অধীনে তাদের কমিটমেন্ট ছিল তারা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করবেন না। আজকে কি হয়েছে জনগণ দেখেছে। শেরপুর 3 আসনে এর আগেও আপনারা জানেন আমাদের একজন সহকর্মীকে হত্যা করা হয়েছিল, একটা উপজেলার একজন সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে। আজকে আরেকটা উপজেলার একজন সেক্রেটারিকেও হত্যা করা হয়েছে। আমরা তার নিন্দা জানাই এবং এই 2 হত্যাকাণ্ডে দোষী, দুষ্কৃতিকারী, হত্যাকারী, খুনি যারা এদেরকে বিচারে আওতায় আনার জন্য আমরা এই সংসদের স্পিকারের মাধ্যমে সাহায্য কামনা করেছি। প্রিয় দেশবাসী, এর মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যেই লাউ সেই কদু। এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত বুলি ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। 5 আগস্টের পর আমি একাধিকবার বলেছি জামায়াত ইসলামী, হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, ইসলামী ছাত্র শিবির, এই যে উগ্রবাদী মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো আছে, এদের প্রত্যেকটা সংগঠনের একটা স্পেশাল স্কোয়াড থাকে, একটা স্পেশাল দল থাকে যারা ডেথ স্কোয়াড হিসেবে পরিচিত, যাদেরকে বলা হয় দলের জন্য, দলের স্বার্থের জন্য যে কোনো সময় আত্মাহুতি দিতে প্রস্তুত থাকে। অর্থাৎ এই যে আপনারা বিভিন্ন সিনেমাগুলো দেখেন না, সেখানে দেখেন না উগ্রবাদীরা, চরমপন্থীরা কিভাবে জিহাদের ঘোষণা দেয়, কিভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে কিভাবে বম ব্লাস্ট করে নিজের গায়ে নিজেই আত্মঘাতী, যাদেরকে বলা হয়
এরকম একটা স্কোয়াড আছে জামাত শিবিরের। এই স্কোয়াডের অন্যতম সদস্য ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবিরের ডেথ স্কোয়াডের সদস্য আবু সাইদ। যেই জঙ্গি সন্ত্রাসী আবু সাইদ হত্যাকাণ্ডের পর বাংলাদেশের 2024 সালের সেই তথাকথিত মেট্রিকুলাস জুলাই আন্দোলন অনেক বৃহৎ আকার ধারণ করেছিল। আবু সাইদের পর মীর মুগ্ধ যখন হত্যাকাণ্ডের শিকার হলো, এই ঘটনা দুটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, তখন কিন্তু এই আন্দোলন বেগবান হয়েছিল। এর আগে ঠিক ওইভাবে আন্দোলন বেগবান হয়নি। অর্থাৎ জামাত শিবির আইএসআই পরিকল্পিতভাবে এটা করিয়েছে যাতে করে আন্দোলনটাকে একটা বৃহৎ আকার ধারণ করানো যায়, আন্দোলনের মুভমেন্টটাকে যাতে কোটা থেকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে পারে। এই অভিপ্রায় থেকেই তারা কিন্তু এই শিবিরের ডেথ স্কোয়াডের যে সদস্য জঙ্গি আবু সাইদ তাকে হত্যা করে। ফরেনসিক রিপোর্টে স্পষ্ট লেখা আছে আবু সাইদকে মাথার পেছনে আঘাত করা হয়েছিল, সেই আঘাতের ফলে আবু সাইদের মৃত্যু হয়েছে। রাবার বুলেটে কখনো কেউ মরে না। আবু সাইদকে যখন রাবার বুলেট ছোড়া হয় তখন কিন্তু সে স্পষ্ট দেখেছেন, আপনারা দাঁড়িয়ে ছিল, ফুটেজে দেখেছেন। এই দাঁড়িয়ে থাকার পর যখন সে পরবর্তীতে তার সহপাঠীরা তাকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায়, তখন তার মাথার পেছনে থেতলানো অংশ ছিল, তার মাথার পেছনে রক্ত পাওয়া গেছে। এগুলা কোত্থেকে আসলো? বুলেট দিয়ে গুলি করা হলো সামনে, ব্লাড থাকবে সামনে, তাহলে মাথার পেছনে কোত্থেকে আসলো ব্লাড? ফরেনসিক রিপোর্টে স্পষ্ট আছে আবু সাইদের মাথার পেছনে আঘাত করা হয়েছিল, যে আঘাতের কারণে আবু সাইদ মৃত্যুবরণ করেছে। শিবিরের ডেথ স্কোয়াডের একজন সদস্যকে শিবিরের নেতাকর্মীরা হসপিটালে নেওয়ার পথে কিংবা হসপিটালে নেওয়ার পূর্ব মুহূর্তে কিংবা হসপিটালে নেওয়ার পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি, বুঝে গেছি। এবং আবু সাইদ হত্যাকাণ্ডের সময় পুলিশ যে রাবার বুলেট ছুঁড়েছিল তখন কিন্তু আবু সাইদ মরেনি। এইসব ঘটনা দেখার পর আপনাদের কি সন্দেহের জায়গা এখনো আছে যে আবু সাইদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, মীর মুগ্ধকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, স্নাইপার 7.62 এগুলো তো আমরা ভুলে যায়নি। বাংলাদেশের মানুষ তো সবকিছু ভুলে যায়নি, এত মস্তিষ্ক প্রতিবন্ধী না যে আমরা সবকিছু ভুলে গেছি। আজ গণমাধ্যমে দেখলাম আবু সাইদ হত্যাকাণ্ডের রায় হয়েছে বিচারের। সেই রায়ে পুলিশের একজন এসআই আমির হোসেন এবং আরেকজন কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের ঘোষণা শোনার পর এসআই আমির হোসেন তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন আদালত চত্বরে, দেখলাম। এরপর আরো 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরো 25 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এই রায়ের পরেও আবু সাইদের জঙ্গি পিতা সে বলতেছে এই বিচার তাদের কাছে পছন্দ হয়নি, তারা সন্তুষ্ট না এই বিচারে। মানে চিন্তা করা যায়, একজন এসআই কে, একজন কনস্টেবলকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হলো। তাদের পরিবার যারা সাজাপ্রাপ্ত হলো মিথ্যা ভুয়া উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে, তাদের পরিবারের মানসিক অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে? একটা জঙ্গির জন্য এত মায়া, এত প্রেম, যে জঙ্গিকে এসআই আমির হোসেন হত্যাই করেনি, কনস্টেবল সুজন হত্যাই করেনি, অথচ তারপরেও তাদেরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। এখন তাদের পরিবারের যে বর্তমান মানসিক অবস্থা, সেটা কি আপনারা একবারও তাদের জায়গা থেকে ভাবার চেষ্টা করেছেন? করেননি, করবেনও না। জামাত শিবির পরিকল্পিতভাবে বিএনপিকে ব্যবহার করে, অর্থাৎ তাদের স্বামী কিংবা তাদের স্ত্রীকে ব্যবহার করে এই যে রাজনৈতিক প্রতিহিংসার বাস্তবায়ন করছে, এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন ধরনের অপকর্ম করেই যাচ্ছে, আর বিএনপি তাতে ছাই দিচ্ছে, এগুলার কি ফিডব্যাক কখনো আসবে না? জোয়ার ভাটার এই বঙ্গে, ষড়ঋতুর এই দেশে যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হয়, হাওয়া বদল হয়, দক্ষিণা বাতাস যে কোনো সময় দিক পরিবর্তন করে উত্তর দিকে বয়ে চলে। এটা বাংলাদেশের বর্তমান 2টা রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ভুলে গেছে। স্বাধীনতার এত বছর পর এসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হয়েছে না? হয়েছে তো নাকি? এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন আপনারা চালাচ্ছেন, এগুলার বিচার তো বাংলাদেশের মাটিতে সংবিধান মোতাবেক হবে। কিন্তু এই যে একজন জঙ্গি আবু সাইদের জন্য আপনারা কয়েকটা নিরীহ নিরপরাধ পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিলেন, এই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদেরকে আপনারা কঠিন শাস্তির মুখোমুখি করলেন মিথ্যা মামলায়। এগুলো তো সৃষ্টিকর্তা প্রদত্ত বিচারের কার্যক্রম হিসেবে আপনাদের উপর ফিডব্যাক আসবে। প্রকৃতি এবং সৃষ্টিকর্তা কখনো কাউকে শূন্য হাতে ফেরায় না, প্রত্যেকটা ঋণ সময় মতো সুদে আসলে ফেরত দেয়। আপনারা যেই অপকর্ম করলেন, এগুলো আমরা বলতেছি না, বাংলাদেশের মানুষ বলতেছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বলতেছে যে আবু সাইদ হত্যাকাণ্ডে যাদেরকে শাস্তি দেওয়া হলো নিরপরাধ মানুষগুলাকে, এগুলার ফিডব্যাক বিএনপি জামাত শীঘ্রই পেয়ে যাবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ফিডব্যাক দেবে। আমরা কোনো হুমকি থামকি দিচ্ছি না, আমরা দর্শক, আমরা কথা বলতেছি, আমরা জাস্ট বাংলাদেশের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে প্রহসন কাকে বলে, রাজনৈতিক প্রতিহিংসা কাকে বলে। এটা বিএনপি এবং জামাতের কাছ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ শিখে নিক, যাতে ভবিষ্যতে কাজে লাগাতে পারে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করে যাদেরকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হলো, এই সাজাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।